ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আজ সারাটা দিন রোজও বাইরে কোথাও বেরোয়নি, বাড়িতেই ছিল। সন্ধ্যার আগে আগে বেরিয়েছে, ফেরিনি এখনও। ছুটির দিন হওয়াতে সবাই বাড়িতেই আছেন। আজও বেরিয়েছে। সন্ধ্যার পর সেও ফিরল। তখন মেঘা আর সাফা ছাদে। ডাক পাঠিয়ে নিচে নামলো ওদের। ড্রয়িং রুমে বসে আছে আদ্র। দুই রমণী চটজলদি নিচে নামতেই ভারী গলায় বলল, অ্যাসাইনমেন্ট রেডি হয়েছে তোদের? পরশু যে জমা দেওয়ার ডেট মনে আছে? এত মনে থাকবে না আবার? অ্যাসাইনমেন্ট রেডি আছে, তোমাকে অত বারবার মনে করাতে হবে না। আদ্র রেগে তাকালো সাফার দিকে, রাগী গলায় বলল, আচ্ছা মনে করাবো না? কি জানি কি ঘোড়ার ডিম লিখে রেখেছিস। সত্যি বলছি, যদি মার্ক কম পাস এবারে তাহলে তোকে বুঝে নেব আমি। কি বুঝবে আমায়? হ্যাঁ, কত বছর ধরে বোঝনি? এত বছর ধরে বোঝনি? পরীক্ষার মার্ক কম পেলে তবেই বুঝবে। আর মার্ক তো তুমিই কম দাও। আমি যা লিখি ভালোই লিখি, 100-এ 200 পাওয়ার যোগ্যতা রাখি আমি। কিন্তু তুমি ইচ্ছে করে আমায় কম মার্ক দাও। ভেবেছ কি আমি জানি না? টুকটুকির বাচ্চা, মাথা গরম করবি না। পেপার প্রিন্ট করিয়েছিস? আতো ভাইয়ার বাচ্চা, অ্যাসাইনমেন্ট শেষ, প্রিন্ট করানো হয়নি এখনও। তোমার জন্য রেখেছি, প্রিন্ট করিয়ে এনে দেব। এখন আমার এখন আমায় লাগছে কেন? মাতব্বর হয়েছিস তো প্রিন্ট করিয়ে নিতে পারবি না? ও দুটো ঝগড়া শুরু হলে আর থামবে না। মেঘা জিভ নাড়িয়ে বিরক্তসূচক শব্দ উচ্চারণ করে। ধপ করে সোফায় বসে হাঁপ ছেড়ে দীর্ঘস্বরে বলে, উফ ভাইয়া, থামবে তুমি? তুমি না কেমন বাচ্চাদের মতো ঝগড়া করো। বাচ্চাদের মতো নয়, ওই গাম্বুর বাচ্চার সাথে ঝগড়া করি। গাম্বু কোথাকার, হাঁটুর নিচে বুদ্ধি নিয়ে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে। আজু ভাইয়ার বাচ্চা, খবরদার আমায় গাম্বু বলবে না। আমার বুদ্ধি হাঁটুর নিচে নয়, মাথাতেই আছে। মেঘা দুজনের দিকে হাত বাড়িয়ে দিয়ে দুটোকেই থামালো। কপাল জড় করে ঝেড়ে পড়ল, ব্যাস অনেক হয়েছে, থামবে এবার? আজও কথা প্রসঙ্গ পাল্টালো। সিরিয়াস ভঙ্গিতে বলল, অ্যাসাইনমেন্টের পিডিএফ দে আমায়, প্রিন্ট করিয়ে নিয়ে আসবো। মেঘা অপ্রস্তুত হয়ে পড়ল এ পর্যায়ে। ওর ল্যাপটপটা রোজের কাছে, আর রোজও বলেছিল ও নিজেই প্রিন্ট করিয়ে আনবে। বারবার সাবমিটের আগে আজই প্রপার প্রিন্ট করিয়ে নিয়ে আসে, এখন পিডিএফ চাইছে সে। এবার কি বলবে মেঘা? রোজের কথা তো বলা যাবে না। রোজও অ্যাসাইনমেন্ট করে দিয়েছে, সেটাও চেপে রাখতে হবে। কিন্তু ছল কাটার কি করে? ছল কাটাবে কী করে? মেঘা ভাবনা চিন্তা ধরে অধর ভিজিয়ে থেমে থেমে মিনমিনিয়ে বলল, লাগবে না ভাইয়া, আমরা ভার্সিটি গিয়ে প্রিন্ট করিয়ে নিব। আর আমার অ্যাসাইনমেন্টের কাজ আছে একটু, পুরোপুরি শেষ হয়নি এখনও। শেষ করে ভার্সিটির বাইরে যে কোনো প্রিন্টের দোকান থেকে প্রিন্ট করিয়ে নেব। তোমায় ভাবতে হবে না। পারবি তো? 100% পারবো। একটু থেমে ইতস্তত করে বলল, আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন করি। হুম। তুমি তো ইংরেজি নিয়ে পড়েছো তাই না? হুম। আর শুভ্র ভাইয়া? অ্যাকাউন্টিং। মেঘা দম ছাড়ে, পরবর্তী প্রশ্ন করতে গলায় বাঁধে। ওর জানার বড্ড ইচ্ছা, রোজু কী নিয়ে পড়েছে। রোজুর পড়াশোনা সম্বন্ধে অজ্ঞাত সে। এত সুন্দর করে এক রাতের ব্যবধানে সাজিয়ে গুছিয়ে পুরো ট্রাম পেপার কমপ্লিট করলো। অভিজ্ঞতা না থাকলে পারা মুশকিল। নিজের কোলের ওপর দুহাত রেখে হাত কসলাচ্ছে মেঘা। ঝোঁক গিলে গলায় নামিয়ে অতীব ক্ষীণস্বরে বলল, আর তোমার ভাই? ফোন ঘাটছিল আদ্র। এতক্ষণ সেভাবেই বাকি প্রশ্নের উত্তর করেছে, তবে এ বেলায় চট করে তাকালো মেঘার দিকে। অমনি ভেবাচিকা খেলো মেঘা। দ্রুত চোখ নামিয়ে এদিক ওদিক এলোমেলো পলক ঝাপটালো। হাঁচো কপালে শুকনো তীক্ষ্ণ ভাঁজ ফেলেছে, দৃষ্টি করেছে ক্ষুদ্র। মেঘার কথা বুঝেও না বোঝার ভান ধরে বলল অস্ফুটে, হ্যাঁ। মেঘা আর বসে থাকলো না। কেমন অস্বস্তি বোধ হচ্ছে। অপ্রস্তুত হয়ে তড়িতে উঠে দাঁড়ালো সে। কিছু না। গা বাঁচিয়ে পালানোর জন্য পা বাড়াতে গেলে পেছন থেকে আজও মুখ খুলল। রুটির কথা বলছিস? থেমে পড়ল। ও নিজেও ইংরেজি নিয়ে অনার্স করেছে। 2016-তে ঢাবির ভর্তি পরীক্ষায় মেঘা তালিকায় 3য় স্থান ছিল জুলফিক কবির রোজের। ও বেপরোয়া ছন্নছাড়া অবাধ্য ছেলেটাই বেপরোয়া হয়েই ঢাবিতে নিজের উচ্চ স্থান ধরে
করে নিয়েছিল। তখনও কিন্তু বেপরোয়াই ছিল। আর বেপরোয়া ছিল বিধায় নিজের স্থান ধরে রাখতে পারেনি, অনার্স কমপ্লিট করতে পারেনি ও। তবে রোজও কিন্তু খুব মেধাবী, আমাদের চেয়েও দুকাঠি উপরেও। মেঘার পা থমকেছে সে শুরুতেই, সবটা শুনলো মন দিয়ে, আর পেছু ফিরেনি। আজও কথা শেষ করতেই হাসার চেষ্টা করে এক ছুটে ড্রয়িং রুম ছেড়ে উপরে উঠল। রাত্রি 10টা। অবাধ্য ছেলের বাধ্যতা নজরে ঠেকেছে বেশ। সন্ধ্যার আগে আগে বেরুলেও এই 10টাতেই আজ বাড়ি ফিরেছে রৌদ্র। বাড়ির সবাই আজ যেন একের পর এক বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। ছেলের কি হলো আজ? ডিনার সেরে ড্রয়িং রুমেই বসেছিলেন সকলে। ঠিক সে সময় বাড়িতে ঢুকেই কোনো দিকে না তাকিয়ে, কারোর উপস্থিতির গুরুত্ব না দিয়ে ধূপধাপ পা ফেলে উপরে উঠতে লাগলো সহ্য। ছেলেকে এই অসময়ে বাড়িতে দেখে হতভম্ব রুবিনা কবির। মুহূর্তে কয়েক চোখ গোল করে তাকিয়ে দেখলেন। অতঃপর নিজেও উঠলেন ছেলের পিছু পিছু। হাতে কিছু একটা ছিল রৌদ্রের। দরজা ঠেলে ঘরে ঢুকে পরনের জ্যাকেট খুলে কোনো দিকে ছুঁড়ে মারল সে। গা ম্যাচ ম্যাচ করছে কেমন। রৌদ্র ফ্রেশ না হয়ে এই জুতো জোড়া পরা অবস্থায় শটান বিছানায় শুয়ে পড়ল। বুঝে নিলেও দু চোখ। রুবিনা কবির ঘরে ঢুকে ছেলেকে দেখে চমকে মুখে হাত রাখলেন। উদ্বিগ্ন হয়ে এগিয়ে বললেন, রৌদ্র কি হয়েছে বাবা, ঠিক আছিস তুই? এভাবে অসময়ে এমন করে শুয়ে পড়লি কেন? বলতে বলতে বিছানার পাশে এসে বসলেন। ছেলের কপালে গলায় হাত ছোঁয়ালেন। ভাবলেন উল্টোপাল্টা কিছু, কিন্তু তেমন কিছু না। রোজও ঠিক আছে, ক্লান্ত দেখাচ্ছে, কেমন বিষণ্ণতার ছাপে ঝুলে এসেছে চোখ মুখ। ভুল ধারণা ঘুচে যেতেই শান্ত হয়ে আবার বললেন তিনি, শরীর তো গরম নয়। আর কিছু হয়েছে তোর? বল না। শরীর খারাপ লাগছে? কোথায় কি হয়েছে বল আমায়। কিচ্ছু হয়নি মম। বেকার বেকার প্যানিক করো না তো। আই এম অল রাইট। আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? কেন? ফিরে তোমাদের অসুবিধা করে ফেললাম? সময় মতো ফিরলেও দোষ, না ফিরলেও দোষ। এত তাড়াতাড়ি ফিরেছি বলে কি তোমার স্বামী তোমাকে কথা শোনাচ্ছে আবার? ছেলের চড়া কণ্ঠে রুবিনা কবির নিজেও শক্ত বললেন কণ্ঠ। এভাবে কথা বলছিস কেন? কিছু বলেনি তোর বাবা? যাও এখান থেকে। কথা বলতে ভালো লাগছে না, একা থাকবো একটু। খাবি না? না। খেয়েছিস বাইরে? হুম। ছোট্ট জবাব করলো রোজো। রুবিনা কবির আর বসলেন না। লাভলি ছেলের সাথে কথা বাড়িয়ে। কথা বাড়ালে বড়জোর বিরক্ত হয় রোজো। ছেলের উদাসীনতা কেবলই হতাশার ন্যায়। তপ্ত শ্বাস ফেললেন তিনি। যাওয়ার আগে দরজা চাপিয়ে চলে গেলেন। তিনি বেরোনোর মাত্রই চোখ খুললেন রৌদ্র। পিটপিট করে তাকিয়ে পকেট থেকে ফোন বের করলো। কিছু একটা লিখে টেক্সট করে পাঠালো সেভ করা একটা নাম্বারে। অতঃপর ফোন ছুঁড়ে মেরে চোখ বুঝলো। সাফারাতে স্কিন কেয়ার করছে, ফেস মাস্ক লাগিয়েছে। তুলে ফেলে তারপর ঘুমাবে। মেঘা পরের টেবিলে বসে বসে পূর্ণ মনোযোগ দিয়ে বইয়ের পাতায় ক্ষণে ক্ষণে এক পলক করে তাকাচ্ছে সাফার দিকে। এর মধ্যেই ফোনে মেসেজ আসার শব্দে টুংটাং মৃদু শব্দ হলো। কপাল গুটিয়ে ফোন হাতে নিয়ে স্ক্রিনে দৃষ্টি রাখল সে। একটা স্বল্প পরিচিত নাম্বার, তবে সেভ করা নয়। মেসেজ ভেসে উঠছে লক স্ক্রিনে। স্পষ্ট করে লেখা দুটো বাক্য, পেপার রেডি, আমার রুমে এসে নিয়ে যাও। মেঘা এপারেও লোকটাকে চিনতে পারলেও ওপারের লোকটাকে চিনতে পারলেও এক মুহূর্ত কপাল গোছালো। সময় দেখলো 10:25। রোজও ফিরেছে এ সময়? এত তাড়াতাড়ি? মেসেজটার দিকে এক মনে কিছুক্ষণ তাকিয়ে দেখলো মেঘা। অতবার উঠে দাঁড়ালো নিজের প্রয়োজনে। সাফার উদ্দেশ্যে বলল নিচু স্বরে, আমি একটু আসছি বলেই বেরোলো সে। সাফাকে কিছু বলার সুযোগ না দিল না। ঘর হতে বেরিয়ে করিডোরে এদিক ওদিক তাকালো সতর্কী নজরে। পা টিপে টিপে কোনো রকমে চোরের ন্যায় ঘর দুটো পেরিয়ে রোদ্রের ঘরের দরজার সামনে এসে থামলো। ভয়ে বুক দুরুদুরু করছে একবিংশের। পায়ের তালু শিরশির করছে এভাবে লুকিয়ে চুরিয়ে আসতে গিয়ে। শিরশিরে অনুভূতি সমেত পুনরায় ভয়ে ভয়ে করিডোরে এপাশ ওপাশ চোখ বুলিয়ে নেয়। অতপর মুখ গোল করে শ্বাস ফেলে ঠাস করে দরজা খুলে দ্রুত কক্ষের ভিতরে রাখে পা। ভেতরে ঢুকেই আবারও চাপিয়ে দেয় দরজা। বুকে হাত রেখে লম্বা লম্বা শ্বাস ফেলে। কারোর চোখে পড়লে অনর্থক ঘটে যেত। একেই তোফায়েল কবির নজর রেখেছেন তাকে।
তার সম্মুখে হলেও রোজের থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রাখতে হবে মেঘাকে। মেঘা তো দূরত্ব রাখে। ও কি রোদ্রের কাছাকাছি আসে নাকি? এখনও তো প্রয়োজন তাগিদে এসেছে, নতুবা আসতো নাকি? রোদের সামনে সেও কঠোর, মাঝে মধ্যে কঠোরতা গলে যায় একটু। ঘুরে তাকাতেই এলোমেলো অবস্থায় রোদ্রকে শুয়ে থাকতে দেখলো মেঘা। কপাল গুটিয়ে জড়ো করলো। উবু হয়ে শুয়ে পড়েছে লোকটা। বালিশ জড়িয়ে রেখেছে মাথার ওপাশে সাদা একটা ফাইল। ওটাতেই বোধহয় মেঘার অ্যাসাইনমেন্ট পেপার আছে। মেঘা চোখ শুরু করলো। সপ্তপর্ণে পা বাড়িয়ে রোজের সামান বরাবর দাঁড়ালো। লোকটা কি ঘুমোচ্ছে নাকি? এই তো মিনিট কয়েক আগে মেসেজ করলো। এখানে এভাবে শুয়ে আছে যে, ঘুমিয়ে পড়লো এত তাড়াতাড়ি? মেঘা কোমর বাঁকিয়ে ঝুঁকে পড়ে খানিক। রোদ্রর মুখের সামনে মাছি তাড়ানোর মতো হাত নাড়ায়। লোকটা নিস্তেজ। ভাবমূর্তি দেখে সোজা হয়ে দাঁড়ায়। কোনো রকমে ফাইল নিয়ে এখান থেকে যেতে পারলেই হলো। এই লোকের সাথে তো ওর কাজ নেই। এমনিতেও ও দূরে থাকবে এনার থেকে। রোজুকে টপকে হাত বাড়িয়ে মাথার ওপর থেকে ফাইলটা হাতে নিল মেঘা। বিলম্ব না করে ঘুরে দাঁড়িয়ে পা বাড়ালো। অপর হাতের কবজি টান পড়ল তার। সাথ সাথ ভেসে আসলো গম্ভীর পুরুষালী কণ্ঠ। নিজের জিনিস গুছিয়ে পালাচ্ছিস ইডিয়েট? মেঘা দ্বিতীয় কদম মেঝেতে ফেলতে পারল না। হাতে অবাধ্য লোকের স্পর্শ পেতেই অবাধ্য অনুভূতিরা মাথাচাড়া দিয়ে উঠল। কপাল সহসা কাঁপল সহসা। পিছু ফিরে বোকা হাসি ঝুলিয়ে আমতা আমতা করে বলল, আপনি ঘুমাচ্ছিলেন না? ভেবেছিলাম ঘুমাচ্ছিলেন, তাই ডাকিনি। পেপার হয়ে গেছে, আমি এখন আসি। জাস্ট পেপার নেওয়ার জন্য এসেছিস? ছাড়ুন। থ্যাঙ্কস ফর অল। আমার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেছি আমি। সোজো না ছেড়ে উঠে বসে, ঘাড় বাঁকিয়ে আড়মোড়া ভেঙে তরাত দৃষ্টিপাত করলো। কেমন অদ্ভুতভাবে বলে, আমিও তো তোর জিনিস, আমাকে গুছিয়ে নে না একটু। এভাবে অগোছালো থাকতে ভালো লাগে না আর। কেউ একজন নিজের মতো করে গুছিয়ে নেবে আমায় বলেই অধীর হয়ে অপেক্ষা করছি। এলোমেলো কাটাচ্ছি দিনরাত। মেঘা প্রকম্পিত হয়, হাত মুচড়ে নিজেকে ছাড়িয়ে নেয় সহজেই। লোকটা ছেড়েছে তাই ছাড়া পেয়েছে। পিছিয়ে যায় মেঘা, চোখ নামিয়ে নিতেই রুদ্র ডাকে, এভারা। চোখ বুজে আসে রমণীর। সেই পুরনো তিক্ততা প্রকাশ করে বলে, ডাকবেন না আমায় ওই নামে, সুইট হার্ট। মেঘা চোখ তাকালো, চোখ তুলল, খিটখিটে স্বরে জানতে চাইল, কে সুইট হার্ট? ইউ আর মাই সানি। কোন দিক থেকে আপনার সুইট হার্ট আর সানি আমি? আমার বউয়ের দিক থেকে। খবরদার, আমাকে বউ বলবেন না। বউ নই আমি আপনার। তুই বললেই হয়ে যাবি নাকি? আর আপনি বললেই আমি আপনার বউ হয়ে যাব নাকি? হবি না? হয়ে গেছিস অলরেডি। আরও 5 বছর আগে। ইউ বিলং টু মি মাই ওয়াইফি। মেঘা শক্ত হলো। যেমনটা নরম হয়ে এসেছিল এই ঘরে, তেমনটা থাকলো না আর। কোমল চোয়াল খিচে নিয়ে ফাইলটা চেপে ধরে পা বাড়াতে গেলে রৌদ্র আবারও টেনে ধরে। এবার টানে ধরতেই ক্লান্ত হলো না, নিচেও উঠে দাঁড়ালো। ঘোরের বসে মেয়েটাকে কাছাকাছি টেনে নিতেই মেকআপ তো কণ্ঠে ঝাঁজ প্রকাশ করলো, কি করছেনটা কি? ছাড়ুন আমায়। দেখুন, আমি কিন্তু একটা মেয়ে। এভাবে যখন তখন ছোবেন না আমায়। কেবল একটা মেয়েই নোস, একটা বউ তুই আমার, একটাই বউ। 28 বছরের জীবনে এ অবধি এক আঙুলের কোণে কোনো মেয়েকে স্পর্শ করিনি। যতটা আগলা করে তোকে ছুঁয়েছি, ততটা তো অনেক দূর। তোকে ছোঁয়ার গভীরতা 12 বউ ঘষছে। তোকে ছোবো না তো কাকে ছোবো? রোদ্রের অবস্থা বেসামাল। চোখজোড়া কেমন লালচে নিভু, টালমাটাল নলপরে অবস্থা। কাছাকাছি যেতেই মেঘা একটু স্মেল পেল। রোজও ড্রিঙ্ক করেছে, মাত্রা অতিরিক্ত। তা বুঝতে বাকি রইল না। ফাইলটা দুর্বল হাতে ফসকে পড়ে গেছে। মেঘা রোজের বুকের কাছে চাপ প্রয়োগ করে ওকে দূরে সরানোর চেষ্টা করলো। নাকি নাক ছিটকে প্রশ্ন করলো, নেশা করেছেন? রোজ করি, তবুও নেশা হয় না। আর তোকে গ্রহণ না করলেও তোর নেশায় জ্বলে পড়ে মরছি। কি মারাত্মক নেশা তোর! দেখুন রৌদ্র, আপনি ড্রিঙ্ক করেছেন, হুঁশে নেই আপনি। আপনার বিশ্রামের প্রয়োজন। আপনি বরং ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন। আমাকে ছাড়ুন।
হুশ হুশ আছে আমার, তাই তো শুনছি সবটা। ট্রাস্ট মি সানি, তোর মুখে নিজের নাম শুনলে প্রাণ পাখি ছাত করে উড়ে যায় আমার। রোজও টলে পড়ে, ঠিকমতো দাঁড়াতেই হিমশিম খাচ্ছে। তার উপর মেঘাকে জড়িয়েছে নিজের সাথে। মেঘা ভড়কায়, ধীরে ধীরে পেছনে কদম হাঁটায়। বুকের মাঝে ধুকপুকানি জোরালো হচ্ছে। রোজও এগোচ্ছে ওর সাথে সাথে। এক পর্যায়ে দেয়ালে পিঠ ঠেকালো মেয়েটার। অমনি মেয়েটা ধরফরিয়ে উঠল। বেপরোয়া লোকটা অতি সন্নিকটে এসে থামল। গভীর স্পর্শ করে টেনে মিশিয়ে নিল মেয়েটাকে। কোমর জড়িয়ে ধরে মাথা ঝুঁকিয়ে নিয়ে বলল বেঘরে, সরি বউ, আই এম লেট, আই অ্যাম ফার টু লেট। উচিত হয়নি এতটা দেরি করা, বিশ্বাস করো, এতটা দেরি করতে চাইনি আমি। মেঘা বিরক্ত হয় এবার। এখন তখন থেকে বারবার কি বউ বউ করছে এই লোক। কেবল ঘরের ভেতর আর একা মেঘার সামনে মনে পড়ে যে মেঘা ওনার বউ। নিজের দুর্বলতার সামনে অবাধ্য অনুভূতি গোপন রেখে রেগে মেগে চড়া গলায় বলল মেঘা, কিসে এত বউ বউ করছেন তখন থেকে? বউ আমি আপনার? বারবার এটা কেবল আমার সামনেই কেন বলতে হয়? ফাঁকা ঘরে আমার সামনে আসলেই মনে পড়ে আমি আপনার বউ। বাড়িতে আর কারোর সামনে আমাকে বউ বলে দাবি করার সৎসাহস নেই আপনার মাঝে? সহ্য শুনে হাসল। হাসিতে মৃদু শব্দ হয়। চোখ বুজে রাখা তার, মেলে দু চোখ। নেশার টোলে ভারাক্রান্ত আধো চোখ জোড়া পূর্ণ করার কসরত করে। কোমর জড়িয়ে খুব কাছাকাছি টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে মেঘাকে বলে। এ পর্যায়ে এক অপরের উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পারল। সে পর্যায় পর্যন্ত কাছাকাছি এগোলো রৌদ্র। মেঘার পেছনে ইট পাথরের তৈরি দেওয়াল, আর সামনে বর্তমান আর ভবিষ্যতের মাঝে তৈরি ওহো আলাদা দেওয়াল। রোজের জোরালো গরম নিঃশ্বাস নিজের মুখশ্রী বরাবর বাড়ি খাওয়া মাত্রই ধক করে ওঠে মেঘা। আপনা আপনি হাত উঠে যায় রোজের উদরের দুপাশে। রোজও আধো চোখে খুঁচিয়ে খুঁচিয়ে দেখে ওকে। পুরোপুরি নজর বোলায় মুখশ্রীর আনাচে কানাচে। মেঘার কথাগুলো এড়িয়ে গেল। রৌদ্রের দৃষ্টি থামল মেঘার বাম ভ্রুর নিকট। ওই যে ওই দিন ছাদে দেখেছিল, ভ্রুর কাছে কাটা চিহ্ন। কিভাবে কেটেছে এখানটায় জানা হয়নি। আদ্র রোজও কপাল বিস্তর ভাঁজ ফেলল। এক হাতে কোমর জড়িয়ে নিয়েই অন্য হাতে তুলল রমণীর মসৃণ কোমল চোয়াল। চোয়াল বেয়ে ভ্রুর কাছে কাছটায় আঙুল উঠালো। কাটা দাগটার উপর বৃদ্ধাঙ্গুল স্লাইড করলো। সেটাকে ইশারা করে আগ্রহী হয়ে জানতে চাইল ধীরজ গলায়, এটা কিসের দাগ? কেটেছি কি করে এখানটায়? মেঘা ঠোক গেলে সুপ্ত অনুভূতিগুলো ধরফরে বিশালতা ছড়ায়। এসির ঠান্ডা শিরশিরে বাতাসে কাঁপে সর্বাঙ্গ। তবুও কঞ্চে তুঙ্গে তুলে জবাব দেয় কাঁপা কাঁপা, কেটেছে কি করে জানেন না? মনে নেই নেশার টালে মদের বোতল ছুঁড়ে মেরেছিলেন, এটা মনে আছে? সেটারই আঘাত। আমার শরীরে আপনার দেওয়া প্রথম আঘাত এটা, ক্ষতচিহ্ন হয়েই রয়ে গেছে। রোজও বুঝলো না, মনে করতে পারলো না কবে আবার বোতল ছুঁড়ে মারলো। প্রশ্ন করলো, কবে? আজ থেকে 5 বছর আগে, যেদিন আপনার কৃতকর্মের ভিকটিম বানিয়েছিলেন, এই দুঃসহ জীবন উপহার দিয়েছিলেন সেদিন। এবার চোখ বুজে ভাবার চেষ্টা করে রোজও। যতদূর মনে পড়লো মেঘার সামনে একটা হুইস্কির বোতল আছড়ে ভেঙেছিল। ঠিক তখনই একটা কাচের টুকরো ছুটে গিয়ে বিঁধেছিল এই মেয়ের কপালের কাছে। শক্ত রক্ত ঝরেছিল তখন। মনে পড়তেই ফোঁস করে শ্বাস ফেলল রোজও। ফের চোখ খুলল অতৃপ্তি নিয়ে। আবিষিত অনুতপ্ত দৃষ্টি পাত করল একবিংশীর পানে। মেঘা শটান স্থবির হয়ে চেয়ে আছে। মূর্তভনে যেন মুখখানা মলিন, চোখের পাপড়ির যুগলে কাঁপছে। আখিলতার কাটা দাগটা বেশ চোখে পড়ল, বিঁধল বেপরোয়া ছেলের। ওটা যে ওর দেওয়া আঘাত মনে পড়তেই ভেতরে ভেতরে ক্ষুব্ধতায় দগ্ধ করল নিজেকে। আচমকা ঠোঁট নামিয়ে নিল একবিংশীর বরাবর। মেঘাকে কিছু বুঝে ওঠার বাধা দেওয়ার ফুরসতটুকু দিল না। সিগারেটে পোড়া অষ্টযুগল আচানক চেপে ধরল রমণীর ভ্রুর নিকট, কাটা চিহ্ন বরাবর। আকস্মিক ঘটনায় নির্বাক হলো মেঘা। এক মুহূর্তে চোখচোরা বিস্ময়ে বৃহত্ত আকার ধারণ করলেও পর মুহূর্তে শিশিরে সুপ্ত অনুভূতির নিভে এলো পাপড়ি যুগল। এই প্রথম তাহার গাঢ় স্পর্শ, ঠোঁটের স্পর্শ, প্রথম কোনো পুরুষ অধরের নরম পরশ
পেল একবিংশে। সে পুরুষ হালাল হয়েছে 5 বছর আগেই। সহসা কোমল দেহখানা জমে গেল বরফের ন্যায়। লোমকূপ সব শিরিয়ে উঠল। মেয়েটার দিকে দিশা খুইয়ে খুবলে ধরল বেপরোয়া লোকটার উদরের দুপাশ। রোজো অনায়াসে দীর্ঘ চুম্বন আঁকলো আখিলতার করে। শব্দ করে চুম্বনটুকু স্থায়ী করলো, অতঃপর আরামসে সরিয়ে দিল নিজেকে। নীরবতা তপ্ত শ্বাস ফেলে সন্নিকট হতে মেয়েটার নির্ভেজাল কম্পিত মুখবে নজর দিল। কপালে কপাল ঠেকিয়ে এক হাত আলগোচে তুলল রমণীর নরম গালে। বলল ফিসফিসিয়ে, আমার দেওয়া প্রথম আঘাতের চিহ্নের ওপর আমার দেওয়া প্রথম ভালোবাসার স্পর্শ। আই সোয়ার, ততদিন এই স্পর্শ দিয়েই যাব যতদিন না এই আঘাতের চিহ্ন পুরোপুরি মিলিয়ে যায়। এটার জন্য সরি জান পাখি, ভুলে আঘাত দিয়ে ফেলেছিলাম, আর কখনো দেব না। মেঘা শ্বাস রুখে নিয়েছে। এবেলায় রোজও হালকা দূরত্ব বাড়ালো। বিরক্তি না দিয়ে মেঘার খোপা হতে কাটা একটানে খুলে নিল। অমনি পেঁচালো খোপাটা খসে পড়ল রমণীর কাঁধে। সিল্ক কুন্তল ঢেউ খেলানো চুলগুলো। বিলম্ব করল না বেপরোয়া লোকটা। মাদকীয় সেই ঘ্রাণটুকু মুহূর্তেই করতে মাথা এলিয়ে নাক ডুবিয়ে দিল রমণীর কাঁধের ভাঁজে। চুলের সেই সুপরিচিত সুঘ্রাণটা বুক ভরে টেনে নিল। খোঁচা খোঁচা দাঁড়িয়ে মেঘা সুঢল মসৃণ কাজ ছুঁই হতেই মেঘা আর নিজেকে ধরে রাখতে পারল না। সব অনুভূতি উপরে মাটি চাপা দিয়ে এক ঝটকায় টালমাটাল লোকটাকে দূরে ঠেলল। আকস্মিক নড়বড়ে কদম সামলাতে না পেরে লোকটাকে অনেকটা পিছিয়ে গেল রৌদ্র। মেঘা কেমন আচমকা ঠোঁট কামড়ে ফুঁপিয়ে উঠল। ভিজে উঠল চোখের কার্নিশ। আঙুল তুলে তিরিক্ষি স্বরে বলল, ইউ রাইনোমুখ, আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? দূরে যান আমার থেকে, খবরদার আমার কাছে আসবেন না। বার বেড়েছেন আপনি। মাঝে মাঝে নরম হয়ে যাই তাই বলে দুর্বল ভাববেন আমায়? সুযোগ নিতে এসেছেন? আপনি নিষিদ্ধ আমার জন্য, দূরে থাকবেন আমার থেকে। আকস্মিক ঘোর কাটল রোজের। সাথে সাথে মেঘার ক্ষুদ্র ভাবমূর্তি দেখে নিজেকে বেসামাল অবস্থায় সম্পর্কে অনুগত হলো। সামলে নিল বেপরোয়া সত্তাকে। নেশা হয়েছে কি আজ? চোচো ঘাড় বাঁকায়, দুহাতে ঘাড় চেপে ধরে, অতঃপর মেঘার ভেজা মুখপানে তাকায়। ভেজা চোখজোড়া দেখে ভরকায়। সান্ত্বনা দিয়ে বলে, ইভরা, আই এম সরি। এমন করছো কেন? হোয়াট হ্যাপেন্ড অল অফ আ সাডেন? কিচ্ছু করিনি তো। ডোন্ট বি অ্যাফেইড। আই এম ইয়োর হাজব্যান্ড, বি নর্মাল। ইউ আর মাই ওয়াইফ। চুপ, বউ বলবেন না আমায়। আমি আপনার বউ নই, আর না আপনি আমার হাজব্যান্ড। এমন হাজব্যান্ড চাই না আমার। যেদিন সবার সামনে আমাকে বউ বলে স্বীকার করতে পারবেন, আমাকে আটকাতে পারবেন, সেদিন আসবেন আমার হাজব্যান্ড হতে, নয়তো আসবেন না। চলে যাব আমি। যদি আটকাতে পারেন তবেই স্বামী হতে আসবেন। আর এক মুহূর্ত দমল না রমণী। চোখ মুছে এলোমেলো পায়ে ছুটে ঘর ত্যাগ করলো। ও যেতেই রৌদ্র ধপ করে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল। নিজের ওপর চরম বিব্রত হলো সে। যে রুদ্বিক কবির রৌদ্র নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে ঘুমন্ত রমণীর গাঢ় স্পর্শ করেনি, সেই রুদ্বিক কবির রৌদ্র আজ নিয়ন্ত্রণ হারিয়ে সজ্ঞানে থাকা রমণীর দিকে খেই হারালো। নেশা করা কি বেশি হয়ে গেছে আজ? নিজের ওপর ক্ষুদ্রতায় সজোরে মেঝেতে পাঞ্চ করলো রৌদ্র। দাঁত পিষে বিড়বিড় করলো বিরক্তিতে নিজের প্রতি, ও শিট রুডি, আর ইউ ইডিয়েট! কি করলি এটা তুই? ওকে মারাতে হবে, আগে বোঝাতে হবে, সংস্পর্শে থেকে সময় নিতে হবে। ও সফট, ও রেগে আছে তোর উপর। ও পারবে না তোকে এত সহজে অ্যাকসেপ্ট করতে। ভুল করেছিলি তুই, আর আবার নো, নট এনিমোর। ইভারা, আই এম এক্সট্রিমলি সরি সানি। দিগন্ত চিরে সূর্যলোকের দেখা মিলছে। আকাশ মেঘলা, আজও মেঘ জমেছে, কেবল বৃষ্টি হয়ে ঝরে পড়াই বাকি। কালো মেঘের ফাঁক গলিয়ে ধীরে ধীরে উকি দিচ্ছে সূর্যে। মিষ্টি দহন তার। কবির পরিবারের সবাই বসেছে ব্রেকফাস্টের টেবিলে।
আহিয়ান এখনও নিচে নামেনি। অফিস আছে তার। রামেশাকে রুবিনা কবির কোলে দিয়ে ধীরে ধীরে ওপরে উঠল সিরাত। করিডোরে রোদ্রের সাথে রাস্তা কাটাকাটি হয়েছে। সিরাত খানিক ভ্যাবাচেকা খেলো ভাইকে দেখে। সকাল সকাল শাওয়ার নিয়ে উত্তম অবস্থাতেই ঘর ছেড়েছে রৌদ্র। এমনি দিন হলে ভেজা টি শার্টে শরীরে গায়ে জড়ায়, নতুবা টাওয়াল গলায় ঝুলায়। আজ হিতে বিপরীত, কেবল ট্রাউজার পরনে, পেটানো শরীর উন্মুক্ত। সিরাত কপাল কুঁচকে দেখল রৌদ্রের গম্ভীর মাথা নিচু ভঙ্গিমা দেখে আগ বাড়িয়ে কিছু বলল না। পাশ কাটিয়ে নিজ ঘরে ঢুকল সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তড়িঘড়ি করে হাতে ঘড়ি পেঁচাচ্ছে আহিয়ান। লেট হয়ে গেছে তার দেখেই বিচলিত মনে হচ্ছে। সিরাত মুচকি এসে বলল, রেডি হয়নি এখনো? হয়েছে, নিচে চলো, সবাই অপেক্ষা করছে তোমার। আহিয়ান ব্যাগে হাতে নিল। দ্রুত কদমে এগিয়ে এসে টুপ করে সিরাতের কপালে ঠোঁট ছোঁয়ায়। তাড়াহুড়ো করে বলে, আজ সময় নেই সিরাত, দেরি হয়ে গেছে অলরেডি। আজ অফিসের ক্যান্টিনে খেয়ে নিব, আসি। সে কি, দেরি হয়ে গেছে বলে খাবে না? আহিয়ান তড়িঘড়ি করে বেরোতে জবাব দিল, খাওয়া হবে না সিরাত, খেতে গেলে দেরি হয়ে যাবে। আরে শোনো তো, এত তাড়াহুড়ো কেন করছো? 1-2 মিনিট 2-4 মিনিট লেট হলে কিচ্ছু হবে না। আহিয়ান শুনলে তবেই তো। বড় বড় ধাপ ফেলে ঘর ছাড়িয়ে সোজা নিচে নামলো সে। পিছু পিছু হন্তদন্ত হয়ে নামলো সিরাত। বেরোনোর আগে মেয়ের কাছে গেছে তার বাপ। রুবিনা কবিরের কোলে থাকতেই মেয়েকে আদরে চুমু খেলো সে। সবার উদ্দেশ্যে দেরি হয়ে গেছে এই বাহানা দিয়ে তড়িঘড়ি করে বেরোতে গেলে ডাকলো সিরাত। স্ত্রীর ডাকে সাড়া দিয়ে এক মুহূর্ত থামলো আহিয়ান। সিরাত চটজলদি 2টো স্যান্ডউইচ মুড়িয়ে নিল টিস্যুতে। আহিয়ানের দিকে ছুটে গিয়ে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, যেতে যেতে খেয়ে নেবে এই 2টো। আমি জানি অফিসে গেলেই সেই লাঞ্চের আগে আর কিছুই খাবে না তুমি। আহিয়ান মুচকি হাসল। মোড়ানো স্যান্ডউইচটা হাতে নিয়ে সিরাতের কপালে আলতো করে হাত রেখে ঠোঁট নাড়িয়ে বলল মৃদুস্বরে, আচ্ছা বাই, মেয়ের আর নিজের খেয়াল রেখো। চলে গেল সে। ওদের দুটোর কাণ্ড আর চোখে অবলোকন করলো রোজও। নিচে নেমেই চেয়ার টেনে খেতে বসেছে। কোনো দিকে না তাকালেও এবার চোরা চোখে সামনে তাকালো। টেবিলের এ মাথায় সে আর অন্য মাথায় মেঘা। আজ মেঘার আসন পরিবর্তন হয়েছে। তোফাইল কবিরের পাশে বসেছে সে। কেবল রোজের জন্য বরাদ্দকৃত চেয়ারটাই ফাঁকা ছিল। আহিয়ানের চেয়ারে পাশে রোজও বসেছে। আহিয়ান চলে গেছে, ওর চেয়ারটা ফাঁকা থাকলেও সেখানে বসতেও না রৌদ্র। মেঘাকে দূরে দেখে কপালে বিস্তর ভাঁজ ফেলল সে। মাথা নুয়ে খাচ্ছে মেঘা। রৌদ্রের পাতের দিকে তাকালো রুবিনা কবির। একটা ডিম অমলেট তুলে দিলেন। তা দেখে নাক শিকেই তুলল রৌদ্র। মুখ ছিটকিয়ে বলল, ওফ মম, ডিম দিচ্ছ কেন? তুমি জানো না আমি ডিম খাই না, গন্ধ লাগে। অমলেট তো খাচ্ছিস কদিন ধরে। রৌদ্র বিড়বিড় করে ডিমটা উঠিয়ে রেখে, ওই ইডিয়াটের পাতেরটা এনে দাও, তাহলে খাবো। শুনল না কেউ। মেঘা একবারের জন্যও মাথা তুলে তাকায়নি। রৌদ্র নামায় সাথে সাথে ওকে দেখেছে সবাই। ছেলের খোলামেলা বডি দেখে তোফায়েল কবির খানিক মুখ বিকৃতি করলেন। লজ্জা শরম নেই এই ছেলের। রামিসা সিরাতের কাছে ফিরিয়ে দিয়ে ছেলের পাশে দাঁড়িয়েছিলেন রুবিনা কবির। রৌদ্র খাওয়ার মাঝে বাম হাত দিয়ে বারবার ঘাড় ডলছে, মাথা নড়াচ্ছে, চুলকাচ্ছে বোধহয়। বারংবার ছেলের এমন কাণ্ড দেখে চোখ সরু করলেন রুবিনা কবির। রৌদ্র হাত সরিয়ে নিতেই দৃষ্টি তাক করলেন ছেলের কাঁধের দিকে। ঠিক কাঁধের অংশে কিছু নজরে না পড়লেও গলার ভাঁজের নিকট দৃষ্টি আটকালো। কণ্ঠ মনির ডান পাশে ঘেঁষে অনেকটা নিচে কালচে মতো কিছু একটা চোখে পড়ল তার। পরিষ্কারভাবে বোঝার জন্য চোখ তীক্ষ্ণ করলেন ভদ্রমহিলা। রৌদ্রের গলার নিকট এটা কি? অনুমান করলেন ট্যাটু বলে এটাকে। হ্যাঁ তাই তো, এটা তো ট্যাটুই। রৌদ্র ট্যাটু করিয়েছে, আগে তো ছিল না গলায়। কবে করালো? বিদেশ থেকে ফেরার পর রৌদ্রের গলার দিকটায় নজর দেওয়া হয়নি তেমন।
অবশ্য নজর দেওয়ার কথাও ছিল না। সচরাচর শাওয়ারের পর উদ্যম থাকলেও বরাবর গলায় টাওয়াল পেঁচিয়ে চলতো এই ছেলে। তাই আগে লক্ষ্য করার মতো সুযোগও ছিল না। আজ লক্ষ্য করলেন বিদেশে যাওয়ার আগে রোজের গলায় এটা ছিল না। তবে কি ওখানে যাওয়ার পর করিয়েছে? কিন্তু ডিজাইনটা কি অদ্ভুত না? খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন রুবিনা কবির। দেখার মাঝে ঠিক ঠাউরে আসলো এটা কোনো কামড়ের দাগের অনুরূপ। ঠিক যেন কেউ কামড়ে জখম করে দিয়েছে। টান টান চামড়ায় দাগ বসেছে জখমের ন্যায়। আর শান্ত থাকতে পারলেন না ভদ্রমহিলা। উদ্বেগ দমিয়ে রাখতে না পেরে ছেলের গলায় হাত রাখলেন। দাগটার উপর এক আঙুল বুলিয়ে প্রশ্ন করলেন ছেলেকে, রোজো, তোর গলায় এটা কি? সহসা ফিচেক হাসির দেখা মিলল বেপরোয়া ছেলের ওষ্ঠকুঠে। যেন এই প্রশ্ন তার এই মুহূর্তে অপেক্ষায় ছিল সে। মোক্ষম সময় এসে গেছে। রুবিনা কবিরের প্রশ্ন শুনে খাওয়া ফেলে বাদবাকিরা তাকালো রোজের দিকে। পরক্ষণে ইশারা অনুযায়ী রোজের গলার দিকে রোজও হাসি ঠেলে দূরে সরায়। না বোঝার ভঙ্গিতে বলে, কোনটা মম? এই যে গলার নিচে। সিরাতে হলো, কোথায় কি আম্মু? এই দেখ, ওর গলার নিচে এটা কি? কেমন অদ্ভুত দাগ, যেন কেউ কামড়েছে। সিরাত সাথে সাথে চোখ কুঁচকে তাকায় সকলে। রবিনা কবির আবার বলেন, কি হলো? এটা কিসের দাগ? এটা কি ট্যাটু বলে তো, তাই না? মেঘা এ পর্যন্ত তাকায়নি। আগ্রহ থাকলেও চোখ তুলল না, কেবল শুনে বোঝার চেষ্টা করলো। রোজু সবার উপস্থিতি উপেক্ষা করে এবেলায় সোজাসুজি দৃষ্টি তাক করলো একবিংশীর দিকে। রুবিনা কবিরের কথা ফুরাতেই নিচের গলায় হাত রেখে রুদ্র প্রত্যুত্তরে গলা চড়িয়ে সোজা সাপটা উত্তর করে, এটার কথা বলছো? ইটস মাই টু পার্সোনাল। দেখে ফেলেছ? এটা তোমার বৌমার দেওয়া ফার্স্ট লাভ বাইট মম। মেঘার পানির গ্লাস মুখে চেপে ধরেছিল। এক ঢোক গেলা মাত্রই রোজের কথা কূর্ণগহরে ঠাস করে প্রবেশ করলো। অমনি মুখের পানি গিয়ে ছিটকে নামলো নাক গলা দিয়ে। পিক করে থতমত করে বের করে দিল মুখের পানি। পানিগুলো ছিটকে পড়লো সাফার গায়ে। কথার টাল সামলাতে না পেরে খাবার নাকে মুখে উঠেছে। কাশতে কাশতে আরম্ভ করলো সে। চোখ মুখ খিচে খুক খুক করে কেসে যাচ্ছে। শাহিনা কবিরের দ্রুত এগিয়ে আসলেন মেঘার সাথে, আর পিঠে হাত বোলালেন আলতো করে। ক্ষণিকের মধ্যে থামলো মেয়েটা। চোখের পলক ফেলতে ফেলতে আজ এই প্রথম রোজের দিকে তাকালো। বাকিরাও আহাম্বক বনে গিয়েছে। মেঘা সামলে উঠছে। এটা দেখে তড়াৎ করে আবার রোজের দিকে তাকালো। রোজের দিকে দৃষ্টিপাত করলো সকলে। ছেলের প্রতিক্রিয়া নেই। সবার মধ্যে থেকে সে গাছাড়াভাবে খাচ্ছে। এক্ষুনি কথার মাধ্যমে যে বজ্রপাত ঘটালো, অথচ তার বিন্দুমাত্র প্রভাব নেই ওর মাঝে। তোফায়েল কবির মুখ শক্ত করলেন, গলা ছাড়লেন তিনি। ছেলের কথা গায়ে মাখলেন না এত সহজে। পরিস্থিতি বেগতিক। সিরাত ইতস্তত করে দোনামোনা করল, নিচু হয়ে বলল, এসব কি বলছিস রোজ? এখানে বাড়ির সবাই আছে। সো হোয়াট? রুবিনা কবির বললেন, রোজো, এটা তো ট্যাটু। তোমার বৌমার দেওয়া বাইট। তোমার ছেলে যত্ন করে নিজের শরীরে গেঁথে নিয়েছে। সি, লুক লাইক বাইট। মেঘা থতমতো খায়। কথাটুকু বলেই মেঘার দিকে তাকায় রোজো। দুজনার চোখাচোখি হয় এবার। মেঘা কিং কর্তব্য বিমোর। বিপরীতে রৌদ্রের ফিচেক মুখায়ব। মেঘের চোখে চোখ রেখে ভ্রু না যায় সে। শুভ্র আজও আহাম্বক। ভ্যাট ভ্যাট চোখে পলক ফেলতে ফেলতে এক একবার এক একজনকে পরখ করলো ওরা। সবসময় নিজেদের দিকে তাকিয়ে দুই ভাই ভ্রু নাচালো। হচ্ছেটা কি এসব? রোজের মাথা ঠিক আছে, নাকি নেশা আছে এখনো? ভাজং ভুজং বকছে সব। সিরাত তোফায়েল কবির আর তৌসিফ কবিরকে আর চোখে পরখ করে ধীরে বলে, রোজো, চুপচাপ খা। মজা করার জায়গা নয় এটা। মজা করছি না আপু, আই এম সিরিয়াস। তোমরা জানতেও চাইলে তাই তো জানালাম, নতুবা পার্সোনাল কথা এভাবে শেয়ার করতাম নাকি? আমারও তো লজ্জা বলে কিছু একটা আছে নাকি? ট্রাস্ট মি, এটা আমার বউয়ের দেওয়া দাগ। বেশ পছন্দ হয়েছিল। মানে ওর কোদালের মতো দাঁতগুলোর ছাপ বসে গেছিল এখানটায়।
ইচ্ছে হলো সারা জীবন বয়ে বেড়াই এটাকে, তাই ওই দাগের ওপর সেমভাবে ট্যাটু করিয়ে নিয়েছি। ভালো করেছি না? সিরাত এবার ভ্যাবাচাকা খায়। কি নির্লজ্জ ছেলে! বাবা মা, বাবাই মনি, বড় ভাই বোন, ভাবি, ছোট বোন সবাই এখানে, আর এই ছেলে মজা করে হলেও এভাবে সবাইকে শুনিয়ে শুনিয়ে নির্লজ্জের মতো এগুলো কথা বলছে। মজা ছাড়া এটা আর কী বা হতে পারে? এটা আদৌ সম্ভব নাকি? বউ বলতে মেঘা, মেঘা রৌদ্রের গলায়, না না, এটা হতে পারে না। সিরাত বেশি ভাবতে পারল না। রৌদ্রের কথাটা সিরিয়াসলি নিল না কেউই। চোখ নামিয়ে ঢোক গিলল সে। শুভ্রর হাসি পেল। বড়দের সামনে হাসতে পারছে না, জোরপূর্বক চেপে রেখেছে, আর রাখতে পারল না। সবার আহাম্বক দৃষ্টি ভাবমূর্তি দেখে ফিক করে মুখ চেপে ধরে হাসলো একটু। অমনি রৌদ্র তাকালো। হাসছো কেন ব্রো? সিরিয়াসলি? আই এম সিরিয়াস। বিশ্বাস না হলে আমার বউকে জিজ্ঞাসা করে দেখো। বউ মানে? রুবিনা কবিরের কাঠ প্রশ্ন। তাৎক্ষণিক দৃঢ় জবাব রোজের। বউ মানে বউ, আমার বউ। রুডভিক কবির রোজের বউ। হিডিয়েট ঘাটতারা বউ, থাপ্পড় মেরে সোজা করা বিয়ে করা বউ, কেবলই আমার বউ। কবির পরিবারের বেপরোয়া ছেলের ইডিয়েট বউ। রৌদ্র, মাথা ঠিক আছে তোমার? নির্লজ্জের মতো সব বিষয়ে মজা করবে না। কাকে বউ বউ করছো তুমি? বাপের প্রশ্ন। রৌদ্র জবাব দিয়ে বৃথা জবান খরচ করলো না। বাপের সাথে সে তার সখ্যতা নেই, কথা নেই আজ কত বছর। কেবলই তাকে উজ্জ অভিমান আর পুষে রাখা রাগ। সে রাগ জমতে জমতে দুজনের মাঝেই পাহাড় স্বরূপ হয়েছে। উঠে দাঁড়ালো রৌদ্র। মেঘা কাল বেরিয়েছে, বলেছিল না সবার সামনে ওকে বউ বলে দাবি করতে? তাই করলো সে। দাবি করলো বউ বলে, তবে নাম নেয়নি একটা বারেও। দাবি করে নিজের সৎ সাহস প্রমাণ করার ছিল, তাই করেছে ও। নিজের বউকে বউ বলেছে সবার সামনে। তৌসিফ কবির উঠে দাঁড়ালেন। রৌদ্রকে থামিয়ে ঠান্ডা স্বরে বললেন, তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো? বউ মানছো মেঘাকে? এভাবে অধিকার দেখিয়ে দাবি করছো যে? মানলেও বউ, না মানলেও বউ। বিয়ে করেছি তাই ও আমার বউ। ওর দেওয়া বাইট গলায় বয়ে বেড়াচ্ছি, আর কিভাবে বোঝাবো? মেঘা এতক্ষণ ধরে সহ্য করে আসলেও আর পারল না। কী সব গলার বাইট, কামড়ের দাগ, ট্যাটু, এসব কোথা থেকে আসলো? আর ওই বা কখন বাইট দিল এই লোকটাকে? মেঘার কান রিরি করে ওঠে। লজ্জায় মুড়িয়ে যায় মেয়েটা। বড় কথা, তোফায়েল কবির এখানে। তিনি ওপর শান্ত রেখেছেন নিজেকে, ভেতরে ভেতরে হয়তো ফুঁসছেন। মেঘা সহসা দাঁড়িয়ে চেঁচিয়ে ধমকে বলে, কিউ রাইনমুখ, হোয়াট রাবিশ! কী সব ফাও পেঁচাল শোনাচ্ছ তখন থেকে? নির্লজ্জ, বেহায়া, অসভ্য, মিথ্যাবাদীর লোক। গজব পড়ুক আপনার লাগামহীন মুখের ওপর। মিথ্যে কথা বলতে জবানে বাঁধে না একটুও? রোজ ফিরে যায়। চোখাচোখি হতেই কেবল হাসে মাথা তুলিয়ে। গাছাড়াভাবে হেলে ধুলে উপরে উঠে যায়। সবার অবস্থায় স্তব্ধ। মেঘা তবদা খেয়ে বসে আছে। লজ্জাজনক পরিস্থিতি এখানটায়। মেঘার ইচ্ছে করলো পুরোপুরি মাটির সাথে মিশে যেতে, যেন অলৌকিক কিছু ঘটুক এই মুহূর্তটায়, আর সে সবার দৃষ্টিগোচর হয়ে পালিয়ে যাক কোথাও। চোখ নামিয়ে হাত চেপে হাত কচলাচ্ছে সে। বিড়বিড় করে শত শত গালিগালাজ করলো ওই রাইনো মুখোটাকে। বুঝতে বাকি রইল না সবাই ওর দিকেই তাকিয়ে আছে। সকলে কি ভাবছে কে জানে। ওই রাইনো মুখো মিথ্যে বলেছে। এবার ওটা বোঝাবে কি করে সবাইকে? থমথমে পরিস্থিতি বিরাজমান সবার মাঝে। মেঘার চোয়াল সরিয়ে পিটপিট করে পাশে তাকালো। তোফায়েল কবিরও তাকিয়েছে একই সময়। ভদ্রলোক সাথে দৃষ্টি মিলতেই ধক করে উঠল মেয়েটা। লজ্জা জড়তা পিছু ফিরে এক ছুট লাগালো। ওকে যেতে দেখে আজও উঠে দাঁড়ালো ধীরে। পরিস্থিতি স্বাভাবিক করতে মুখ খুলল নীরবতা ভেঙে। আমার খাওয়া শেষ। টুকটুকির বাচ্চা, খাওয়া হয়নি? ওঠ, আর কত খাবি? সাফা ফ্যালফ্যাল করে হাসে। হাজরের সাথে পা বাড়িয়ে চটজলদি প্রস্থান করলো সকলের সামনে থেকে। চলবে আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। কেমন হয়েছে এই পর্বটি জানাতে ভুলবেন না। আর আপনারা প্রতিটা পর্বের কমেন্ট বক্স চেক করবেন, সেখানে পরবর্তী পর্বের লিংক অ্যাড করে দেওয়া থাকবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।